যদি হঠাৎ করে একদিন হারিয়ে যায় এই সবুজ পাহাড়গুলো, থেমে যায় এই নীল জলের নিঃশ্বাস, তাহলে আমাদের কি হবে? আমাদের পরবর্তী প্রজন্ম কি করে বেঁচে থাকবে এই পৃথিবীতে? আমরা কি শুনতে পাই এইসব পাহাড়ের কান্না কিংবা সমুদ্রের আর্তনাদ? রাঙামাটি, পাহাড়, হ্রদ, ঝর্ণা আর সবুজের অপূর্ব মিলন ঘটেছে এখানে। সেই সাথে আদিবাসীদের বৈচিত্র্যময় জীবনধারা এই জনপদকে করে তুলেছে ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের ঠিকানা। অথচ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য রয়েছে চরম ঝুঁকিতে। রাঙামাটি শহরের প্রবেশ মুখেই এই ময়লার ভাগাড়। প্রতিদিন এর গন্ধে অস্বস্তিতে স্থানীয়দের পাশাপাশি আগত ভ্রমণ পিপাসুরাও। রাঙামাটি শহরের প্রতিদিনের বর্জ্য দূষিত করছে কাপ্তাই লেকের পানীয়। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য সময়ের সাথে ভেঙে তৈরি করছে অদৃশ্য এক হুমকি, যার নাম মাইক্রোপ্লাস্টিক। গবেষণায় দেখা গেছে 5 মিলিমিটারের চেয়েও ছোট এই মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করছে হ্রদের মাছের শরীরে, তারপর সরাসরি আমাদের খাদ্য শৃঙ্খলে। নানাবিধ দূষণের কারণে মিঠা পানির মাছের অন্যতম সেরা ভাণ্ডার কাপ্তাই লেক দিন দিন হয়ে যাচ্ছে মাছশূন্য। একসময় যে কাপ্তাই লেকে প্রায় ৭৬ প্রজাতির মাছ পাওয়া যেত, সেখানে এখন পাওয়া যাচ্ছে মাত্র ৪২ প্রজাতির মাছ। রাঙ্গামাটি শহরের আশেপাশে আপনার ওই গাছগুলা বলেন আর প্লাস্টিকের আবর্জনায় ভরে গেছে, আর পানিটাও দূষিত হয়ে গেছে। নদীর মধ্যেও তো এখন পানি নাই, পানি না থাকার কারণে আপনার মাছটাও অনেকটা কম। কয়েকটা প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত, শুধু তেলাপিয়া আর সাবিলা আর কতগুলো আয়ের মাছ এগুলো পাওয়া যায় আর কি। আর বোয়াল শীতল তো এগুলোই খুব বিরল। শুধু মাছের প্রজাতি বিপন্ন হচ্ছে না, অনিশ্চিত হয়ে উঠেছে এই লেকের উপর নির্ভরশীল হাজারো জেলের জীবন জীবিকাও। মাছ তো ধরি প্রায় 20-25 বছর আগে তো ভালো মাছ পাওয়া যেত, এখন তো মানে প্রায় কম, প্রায় নাই। বাড়ি অবস্থায় কোনো ভালো না, মানে মাছ দিন কোনো রকম দিন খোরাকে কোনো রকম মানে চলে আর কি। এখন তো দিন মজুরি এগুলি খাই। মানুষের অবহেলা আর অপরিকল্পিত নগরায়নের ফলে আজ রাঙামাটি হারাচ্ছে তার চিরচেনা রূপ। বর্জ্য দূষণ, বন উজাড় আর করাক্কলের বর্জ্য যেন প্রতিনিয়ত নিঃশেষ করে দিচ্ছে এখানকার প্রকৃতির ভারসাম্য। কক্সবাজার, এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন বালুকাময় সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুই দেখা যায়।
খুব ভোরে সূর্যের আলো যখন এই সৈকতের বালির উপর আছড়ে পড়ে কিংবা সন্ধ্যায় যখন দূরের নীল জলে ডুবে যায়, তখন সৃষ্টি হয় এক অনাবিল সৌন্দর্য। তবে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং প্লাস্টিক দূষণ পর্যটন এই নগরীর পরিবেশকে করে তুলেছে চরম ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মাইক্রোপ্লাস্টিক দূষণ কক্সবাজারে জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। প্রতি বছর কক্সবাজারে প্রায় 150 টনের মতো বর্জ্য নিষ্কাশন হয়, যেগুলোর একটা বিশাল অংশ কিন্তু সমুদ্রে গিয়ে পড়ে। তো তার একটা বিশাল কম্পোনেন্ট হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক এমন একটা পদার্থ, এটা আমাদের স্কিন দিয়ে অ্যাবজর্পশন হয়, আমাদের ইনহেলেশন রুট বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যায়, ইভেন আমাদের যে ওরাল রুট, খাদ্য বা পানীয়, এর মধ্যেও কিন্তু আমাদের শরীরের মধ্যে এটা প্রবেশ করতে পারে। এবং এই মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে এটা আমাদের যে ডিস্টেন্ট অর্গানগুলো আছে, যেমন স্টোমাক, লিভার, কিডনি, হার্ট, ইভেন ব্রেনে পর্যন্ত পৌঁছে যায়। তো এটা বিভিন্ন জায়গায় লোকাল এবং সিস্টেমিক ইফেক্ট তৈরি করে। বিশেষ করে স্কিনের সংস্পর্শে যখন এটা আসে, তখন সেটা স্কিনে মেয়ার ইরিটেশন থেকে শুরু করে অ্যালার্জি, ইভেন ডার্মাটাইটিসের মতো দীর্ঘমেয়াদী কিন্তু প্রদাহজনিত চর্মরোগ তৈরি করে। এছাড়া এটা যখন আমরা খাদ্য বা পানির মাধ্যমে গ্রহণ করি, এটা কিন্তু একেবারে সলিউবল ফর্মে চলে যায়, যেটা আসলে দেখা যায় না। তো আমাদের যে ফুড চেইন আছে বা যে পানীয় আছে, সেটার মধ্যেও কিন্তু সেটা অনেক পরিমাণে থাকে। ফলে এগুলো যখন আমরা গ্রহণ করি, আমাদের পেটের বিভিন্ন লোকাল সমস্যা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কিডনি ফেলিউর, লিভার ফেলিউরের মতো সমস্যা হতে পারে। ইভেন ব্রেইনেও কিন্তু দীর্ঘমেয়াদী এটা প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তাহলে কিভাবে রক্ষা করব আমাদের এই অনন্য পর্যটন সম্পদকে? আসার কথা, কক্সবাজারে প্লাস্টিক সহ অন্য সব দূষণ রোধে তৈরি হচ্ছে সচেতনতার নতুন ভাষা। প্লাস্টিক বিনিময় স্টোরে পর্যটকরা ব্যবহৃত প্লাস্টিক বোতল জমা দিলেই পাচ্ছেন নিশ্চিত উপহার। পরিবর্তনের অংশ স্থানীয় বাসিন্দারাও। তাদের জন্য চালু করা হয়েছে প্লাস্টিকের বিনিময়ে বাজার উদ্যোগ। অপরদিকে প্লাস্টিক দিয়ে তৈরি বিশাল রোবট দানব শুধু একটি শিল্পকর্ম নয়, বরং তা যেন আমাদের মনে করিয়ে দেয়, আজ যে প্লাস্টিক ফেলছেন, কাল সেটাই হয়ে উঠতে পারে দানব। প্রতিটি প্লাস্টিকের টুকরো, প্রতিটি অবহেলা এখন দানব হয়ে ফিরে আসছে আমাদেরকেই বিনাশ করতে। প্রশ্নটা তাই খুব সহজ, আমরা কি প্রকৃতির এই দান অজ্ঞতায় ধ্বংস করব, নাকি সযত্নে লালন করব আমাদের পরবর্তী প্রজন্মের জন্য?